দ্বিতীয় অধ্যায়। ফিওদর তার খাটো নলওয়ালা পাইপটা মুখ থেকে নামিয়ে নিয়ে চিন্তামগ্নভাবে পাইপের বাটিটার মধ্যে ছাইটুকু আঙুল দিয়ে খুঁচিয়ে দেখল। সাবধানে নিভে গেছে পাইপটা। ডজনখানেক সিগারেটের ধূসর ধোঁয়ায় একটা ঘন মেঘ জমে উঠেছে ঘরের ছাদের নিচে। আর প্রাদেশিক কার্যকরী কমিটির সভাপতি যেখানে বসে আছে সেই চেয়ারটার ওপরের দিকে। টেবিলের চারধারে যারা বসে আছে তাদের মুখগুলো ঘরের কোণ থেকে ধোঁয়ার মধ্যে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। সভাপতির পাশেই বসে আছে তোকারেভ। সামনের দিকে ঝুঁকে পড়ে বিরক্তির সঙ্গে সে তার পাতলা দাড়ি ছিঁড়ছে, আর মাঝে মাঝে আর চোখে তাকিয়ে দেখছে বেটে টাকমাথা একটা লোকের দিকে। এই লোকটাই চড়া সরু গলায় অনর্গল কথা বলে চলেছে। অর্থহীন ফাঁকা বুলিগুলো তার শূন্যগর্ভ ডিমের খোলার মতোই অন্তঃসার শূন্য। বৃদ্ধ শ্রমিক তোকারেভের চোখের দিকে তাকিয়ে হাকিমের মনে পড়ল ছেলেবেলায় তার গ্রামে একটা লড়াইয়ের মোড়ক ছিল। প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ার আগে সেই মোড়কটার চোখে ঠিক এই রকম তীব্র দৃষ্টি ফুটে উঠত। পার্টির প্রাদেশিক কমিটি 1 ঘন্টার উপর আলোচনা বৈঠকে বসেছে। টেকো লোকটা রেলওয়ের জ্বালানি কাঠ কমিটির সভাপতি। সামনের কাগজের স্তূপের মধ্যে দ্রুত আঙুল চালিয়ে টাকমাথা লোকটা গড়গড়িয়ে বলে চলেছে, এ অবস্থায় স্পষ্টই দেখা যাচ্ছে যে প্রাদেশিক কমিটি আর রেলওয়ে ব্যবস্থাপক কমিটির সিদ্ধান্তকে কার্যকরী করা অসম্ভব। আমি আবার বলছি, আজ থেকে 1 মাসের মধ্যেও আমরা 400 টনের বেশি জ্বালানি কাঠ দিয়ে উঠতে পারবো না। আর এই যে 1,80,000 টন দরকার, এটা হলো গিয়ে নিতান্তই। উপযুক্ত কথাটা হাতড়াবার চেষ্টা করলো বক্তা লোকটি। ওই নিতান্তই স্বর্গরাজ্যের কল্পনা। বক্তব্য শেষ করে সে তার ছোট্ট মুখখানাকে একটা আহত ভঙ্গিতে ঘুরিয়ে নিল। বেশ কিছুক্ষণের জন্য একটা নীরবতা নেমে এলো। ফিওদর তার আঙুলের ডগায় পাইপ ঠুকে ছাই ঝেড়ে ফেলল। শেষ পর্যন্ত নিস্তব্ধতা ভাঙল তোকারের। শুধু শুধু হাঁপিয়ে পড়ে কোনো লাভ নেই। গুরুগম্ভীর গলায় সে বলতে শুরু করলো, রেলওয়ের জ্বালানি কাঠ কমিটির হাতে আর জ্বালানি কাঠ নেই, কোনোদিন ছিল না, ভবিষ্যতে থাকবে বলেও মনে হয় না, এই তো। টাকওয়ালা লোকটি কাঁধ ঝাঁকুনি দিল। মাফ করবেন কমরেড, জ্বালানি কাঠের সংগ্রহ আমাদের অবশ্যই ছিল, কিন্তু রেলপথ ছাড়া অন্য পথে মাল চলাচলের ব্যবস্থা কমে যাওয়ার ফলে। ঢোক গিলে একটা চৌখুপি কাটা ছক রুমাল বের করে সে তার চকচকে মাথাটা মুছে নিল। রুমালটা পকেটে গোজার জন্য বার কতক ব্যর্থ চেষ্টা করার পর শেষ পর্যন্ত সেটাকে অস্বস্তির সঙ্গে হাত ব্যাগের নিচে গুঁজে দিল সে। এক্ষণ থেকে দেনেকো মন্তব্য করলো, জ্বালানি কাঠগুলো সরবরাহের জন্য কি ব্যবস্থা করেছেন আপনি? ষড়যন্ত্রের সঙ্গে জড়িত চাঁইদের মধ্যে এ ব্যাপারে যারা বিশেষজ্ঞ তাদের গ্রেপ্তার করার পর তো অনেক দিনই কেটে গেছে। ট্রাকওয়ালা লোকটি তার দিকে ফিরে বলল, রেল কর্তৃপক্ষকে আমি 3 বার লিখে জানিয়েছি যে আমাদের যদি মাল চালানির উপযুক্ত সুযোগ সুবিধে না দেওয়া হয় তাহলে অসম্ভব হয়ে দাঁড়াবে। তোকারেভ বাধা দিল তাকে, ও কথা তো আমাদের শোনা হয়ে গেছে। শত্রুতা ভরা চোখে লোকটার দিকে তাকিয়ে সে শুকনো গলায় বলল, আপনি কি আমাদের বোকার দল বলে ঠাউরেছেন? এই কথায় টাকওয়ালা মানুষটি অনুভব করলো তার শির দাঁড়াবে যেন একটা শীতল শিহরণ নেমে গেল। নিচু গলায় বলল সে, প্রতিবিপ্লবীদের কাজের কৈফিয়ত আমি দিতে পারি না, কিন্তু আপনি তো জানতেন যে রেল লাইন থেকে বহু দূরের বনে গাছ কাটা হয়। হ্যাঁ, সে কথা শুনেছি, কিন্তু আমার এলাকার বাইরে অনিয়ম ঘটেছে বলে আমি সেদিকে আমার উপরওয়ালাদের দৃষ্টি আকর্ষণ করতে পারিনি। ট্রেড ইউনিয়ন কাউন্সিলের সভাপতি জানতে চাইল, কতজন লোক আছে আপনার বিভাগে? প্রায় 200, জবাব দিল টেকো লোকটি। হিসিয়ে বলে উঠল তোকারেভ, তার মানে পরগাছাগুলোর মাথা পিছু বছরে 1 টন কাঠ। রেলওয়ে কাঠ সরবরাহ কমিটির জন্য বিশেষ খাদ্যের পরিমাণ বরাদ্দ হয়েছে। শ্রমিকদের যে খাবারটা পাওয়া উচিত ছিল তার থেকে কেটে নিয়ে এই ব্যবস্থা করা হয়েছে। আর আপনারা কি করছেন বলুন তো? মজুরদের জন্য যে 2 গাড়ি ময়দা পেলেন তার কি হলো? চেপে ধরল ট্রেড ইউনিয়নের সভাপতি। চারিদিক থেকে এইরকম চোখা চোখা প্রশ্নের বর্ষণ হতে লাগলো টাকমাথা লোকটার উপর, আর বিরক্তিকর পাওনাদারদের হাত এড়াবার বিব্রত ভঙ্গিতে সে তাদের কথার জবাব দিতে লাগলো। পাখাল মাছের মতো পাক খেয়ে এঁকে বেঁকে সরাসরি জবাব এড়িয়ে যেতে লাগলো, কিন্তু চোখ দুটো তার অস্বস্তির সঙ্গে নিজের চারিদিকে ঘোরাফেরা করছে। বিপদ আন্দাজ করে তার ভীরু মন শুধু একটা জিনিসের জন্যই উদ্গ্রীব হয়ে উঠেছে, এখান থেকে
যত তাড়াতাড়ি পারা যায় সরে পড়া আর তার আরামে ভরা বাড়িটার মধ্যে সেধিয়ে যাওয়া। সেখানে তার রাত্রের খাবার সাজানো রয়েছে, আর তার স্ত্রী, যৌবন যার এখনো ফুরিয়ে যায়নি, হয়তো আরাম করে বসে পল দ্য ককের লেখা হালকা উপন্যাস পড়ে সময় কাটাচ্ছে। টাকমাথা লোকটার জবাবগুলো মনোযোগের সঙ্গে শুনতে শুনতে ফিওদর তার নোটবুকে লিখল, আমার মনে হয় এই লোকটাকে খুব ভালো করে যাচাই করা উচিত। ব্যাপারটা শুধু আমাদের অযোগ্যতাই নয়, তার চেয়েও বেশি কিছু। আমি এর সম্বন্ধে দু একটা কথা জানি। এই আলোচনা বন্ধ করে দিয়ে ওকে চলে যেতে দাও, আমরা কাজের কথায় আসতে পারি। সভাপতি তার এই নোট পড়ে ফিওদরের দিকে মাথা নাড়ল। জুকরাই উঠে গিয়ে বারান্দায় এলো একটা টেলিফোন করার জন্য। ফিরে এলো যখন, তখন সভাপতি প্রস্তাবটা পড়ছে। অন্তর্ঘাতী কাজের জন্য রেলপথ জ্বালানি কাঠ কমিটিকে বরখাস্ত করা হোক এবং কাঠ সংগ্রহের সমস্ত ব্যাপারটা অনুসন্ধান বিভাগের কর্তৃপক্ষের কাছে উপস্থিত করা হোক। টেকো লোকটি আরো কিছু খারাপ আশা করেছিল। একথা ঠিক যে অন্তর্ঘাতী কাজের জন্য পদ থেকে বরখাস্ত হওয়ার ফলে সাধারণভাবে তার বিশ্বস্ততা সম্বন্ধে প্রশ্ন উঠতে পারে, কিন্তু সেটা সামান্য ব্যাপার। আর ওই বইয়ারকার ব্যাপারটা সম্বন্ধে তার কোনো ভাবনা নেই, ওটা তো আর তার এলাকা নয়। একেবারে কান ঘেঁষে বেরিয়ে গেছে অবশ্য, মনে মনে বলল সে। আমি তো ভেবেছিলাম সত্যি কিছু খুঁড়ে বার করেছে বুঝি ওরা। এখন প্রায় পুরোপুরি আশ্বস্ত হই নিজের কাগজপত্রগুলো তার হাত ব্যাগে পুড়তে পুড়তে সে বলল, আমি অবশ্য পার্টির বাইরেকার একজন বিশেষজ্ঞ লোক। আপনারা আমাকে অবশ্যই অবিশ্বাস করতে পারেন, কিন্তু আমার বিবেকের কাছে আমি খালাস। আমার যেটা করবার কথা, যেটা করা অসম্ভব ছিল বলেই আমি করে উঠতে পারিনি। কেউ কোনো মন্তব্য করল না। টাকওয়ালা লোকটি ঘর থেকে বেরিয়ে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে এসে রাস্তার দরজাটা খুলল একটা দারুণ স্বস্তির সঙ্গে। সামরিক উর্দি পরা একটা লোক তার দিকে এগিয়ে এলো। মশাই, আপনার নামটা? ধুকপুক করে উঠল তার বুকের ভেতর। থতমত খেয়ে সে বলল, চেরভিনস্কি। ওপরের ঘরে এই লোকটা বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে বড় মিটিং টেবিলটার চারধারে 13টা মাথা ঝুঁকে পড়ল। ভাঁজ খোলা মানচিত্রটার উপর আঙুল চালিয়ে ঝুকরাই বলল, এইখানে দেখো, এইটে বইয়েরকা স্টেশন। এখান থেকে 4 মাইল দূরে গাছ কাটা হয়। এই জায়গায় 2,10,000 টন কাঠ জমা হয়ে আছে। পুরো একটা সৈন্যদল এই কাঠটা জড়ো করে তুলেছে 8 মাসের কঠিন পরিশ্রমে। আর ফলটা কি হয়েছে? বিশ্বাসঘাতকতা। রেলওয়েতে আর শহরে জ্বালানি কাঠের অভাব। এই কাঠগুলো 4 মাইল রাস্তা বেয়ে স্টেশনে নিয়ে আসতে 5,000 গাড়ি লাগলেও 1 মাসের কম লাগবে না, তাও আবার যদি দৈনিক 2 বার যাতায়াত করা যায়। সবচেয়ে কাছের গ্রামটা প্রায় 10 মাইল দূরে। আরো বড় কথা, ওরলিক আর তার দল এই অঞ্চলটায় ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। এর মানেটা কি বুঝতে পারছো তো? এই দেখো, ওদের পরিকল্পনা অনুযায়ী গাছ কাটা এইখান থেকে শুরু হয়ে স্টেশনের দিকটায় এগিয়ে আসতে থাকার কথা, আর ওই বদমাইশগুলো সেটাকে একেবারে বনের ভিতরের দিকে নিয়ে গেছে। উদ্দেশ্যটা যাতে আমরা রেল লাইনের দিকে কাঠগুলো বয়ে আনতে না পারি। এবং ওরা বিশেষ ভুলও করেনি। আমরা কাঠ বয়ে আনার এই কাজটার জন্য মাত্র 100টার বেশি গাড়িও পাইনি। এটা ওরা একটা সাংঘাতিক ঘা বসিয়েছে আমাদের উপর। অভ্যুত্থানের ব্যাপারটার চেয়ে এটা কম গুরুতর নয়। ম্যাপের পাতলা কাগজটার উপরে ঝুকরাইয়ের শক্ত ভারী মুঠিটা এসে পড়ল। ঝুকরাই যেটা বলতে বাকি রেখেছে, অবস্থার সেই আরো জটিল দিকটা এই 13 জনের প্রত্যেকেই স্পষ্ট দেখতে পেল। শীত আসন্ন। এরা দেখতে পেল তুষারপাতের হিমশীতল মুঠোর মধ্যে আটকে গেছে হাসপাতাল, স্কুল, অফিস বাড়ি আর হাজার হাজার লোক। লোকের ভিড়ে ছেয়ে গেছে স্টেশন। আর এদিকে যাত্রী বয়ে নিয়ে যাবার জন্য সপ্তাহে মাত্র 1খানা করে ট্রেন। গভীর একটা নিস্তব্ধতার মধ্যে অবস্থাটা প্রত্যেকে কল্পনা করতে লাগলো। শেষে ফিওদর তার হাতের মুঠিটা খুলল। একটা মাত্র উপায় আছে কমরেড, বলল সে। 3 মাসের মধ্যে স্টেশন থেকে গাছ কাটার জায়গাটা পর্যন্ত 4.5 মাইল ছোট লাইনের একটা রেলপথ আমাদের তৈরি করে নিতেই হবে। কাঠ কাটা শুরু হয়েছে যেখানটায়, সেখান পর্যন্ত লাইনের অংশটা 6 সপ্তাহের মধ্যে তৈরি করে নেওয়া চাই। আমি গত 1 সপ্তাহ ধরে এ ব্যাপারে লেগে আছি। আমাদের দরকার। গলাটা শুকিয়ে এসেছে ঝুকরাইয়ের। ভাঙা স্বরে সে বলে চলে, 350 শ্রমিক আর 2 জন ইঞ্জিনিয়ার। আমাদের হাতে যথেষ্ট রেল লাইন আছে,
আর পুশ্চা বদিৎসায় 7টা ইঞ্জিনও আছে। এই রেলগুলোকে কমসমলের কর্মীরা তুলে এনে গুদাম ঘরে জমা করে রেখেছে। যুদ্ধের আগে পুশ্চা বদিৎসা থেকে শহর পর্যন্ত একটা ছোট রেল লাইন বসাবার বন্দোবস্ত করা হয়েছিল। মুশকিলটা হচ্ছে বয়ারকায় শ্রমিকদের থাকার মতো জায়গা নেই, চারিদিকে সব ভেঙে চুরে গেছে। ছোট ছোট দলে ভাগ করে দিয়ে একবারে 2 সপ্তাহের জন্য ওখানে লোক পাঠাতে হবে আমাদের, তার বেশি ওরা ওখানে থাকতে পারবে না। কমসমলদেরও কি পাঠাবো আমরা ওখানে হাকিম? উত্তরের জন্য অপেক্ষা না করেই সে বলে যেতে লাগলো, কমসমল থেকে যত বেশি সংখ্যায় সম্ভব সভ্যদের ওখানে পাঠিয়ে দেবে। প্রথমে ধরা যাক সোলোমেনকো সংগঠনটিকে আর শহরের অন্য কয়েকটা সংগঠনকে। কাজটা কঠিন, খুবই কঠিন, কিন্তু ছেলেদের যদি বুঝিয়ে বলা হয় বিপদটা কতখানি, তাহলে আমি নিশ্চয়ই বলতে পারি ওরা করবে। রেলওয়ে বড় কর্তা সন্দেহের সঙ্গে মাথা নাড়ল। আমার মনে হয় কোনো লাভ নেই। বনের ভিতর দিয়ে এরকম অবস্থায় হেমন্তের বৃষ্টির মুখোমুখি আর আসন্ন তুষারপাতের মধ্যে 4.5 মাইল লাইন পাতা, ক্লান্তভাবে বলা শুরু করেছিল সে, কিন্তু ঝুকরাই তাকে থামিয়ে দিল। জ্বালানি কাঠের সমস্যাটার দিকে তোমার বেশি নজর রাখা উচিত আন্দ্রেই ভাসিলিয়েভিচ। লাইনটা পাততেই হবে এবং পেতে ফেলবও আমরা। হাত গুটিয়ে বসে থেকে ঠান্ডায় জমে গিয়ে নিশ্চয়ই মরতে চাইনি আমরা। যন্ত্রপাতির শেষ বোঝাটা ট্রেনে চাপিয়ে নেওয়া হলো। ট্রেনের লোকজন তাদের নিজের নিজের জায়গায় গিয়ে বসলো। ঝিরঝির বৃষ্টি পড়ছে। রিতার চকচকে চামড়ার কোর্তাটা বেয়ে মুক্তোর মতো জলের ফোঁটা গড়িয়ে পড়ছে। তোকারেবের হাত জোরে চেপে ধরে রিতা তার সঙ্গে করমর্দন করে নরম গলায় বলল, আমাদের শুভকামনা রইল। বৃদ্ধ মানুষটি তার ঘন ধূসর ভুরুর নিচে দিয়ে রিতার দিকে সস্নেহে তাকালো। নিজের মনের কথার জবাবেই যেন সে বলল, হ্যাঁ, বেশ কিছুটা অসুবিধের মধ্যেই আমাদের ফেলেছে ওই হতভাগাগুলো। তুমি বরং এদিকের ব্যাপারগুলোর দিকে একটু নজর রেখো, যাতে ওখান থেকে কোনো গোলমাল বাঁধলে তুমি ঠিক জায়গাটিতে গিয়ে চাপ দিতে পারো। এখানকার এইসব অকর্মাগুলো দপ্তরের কেতা কানুন আর এ বিভাগ থেকে ও বিভাগে পাঠানো ছাড়া আর কিছুই করতে পারে না। আচ্ছা, এবার ট্রেনে চাপার সময় হলো মেয়ে। বৃদ্ধ তার কর্তার বোতাম আঁটল। শেষ মুহূর্তে রিতা প্রসঙ্গক্রমে জিজ্ঞেস করলো, কোর্চাগিন যাচ্ছে না? তাকে তো কই ছেলেদের মধ্যে দেখতে পেলাম না। না, সে আর কার্যাধ্যক্ষ ট্রলি চেপে গতকাল চলে গেছে আমাদের আসার ব্যবস্থা করার জন্য। সেই মুহূর্তে তাদের দিকে প্ল্যাটফর্ম বেয়ে তাড়াতাড়ি এসে পড়ল ঝাড়কি, দুবাভা আর আনা বোরহাট। আনার কাঁধের উপর কোর্তাটা আলতোভাবে রাখা আর সরু আঙুলের ফাঁকে একটা সিগারেট ধরা। এরা এসে পড়ার আগে তোকারেভকে রিতার আর একটা মাত্র প্রশ্ন করার মতো সময় ছিল। কোর্চাগিনকে তোমার পড়ানো চলছে কেমন? বিস্মিত হয়ে বৃদ্ধ তাকালো রিতার দিকে। কিসের পড়ানো? ওর ভার তো তোমার ওপর, তাই না? তোমার কথা অনেক বলেছে ও আমায়। তোমার জগতেই তো ওর বাস। অবিশ্বাসের চোখে তাকালো রিতা। ঠিক বলছো কমরেড তোকারেভ? আমার কাছে পড়ার পর কি ও বরাবর তোমার কাছে ঠিক মতো সবকিছু বুঝে নেবার জন্য যায় না? জোরে হেসে উঠল বৃদ্ধ। আমার কাছে? কই, আমি তো কোনোদিন ওর টিকিও দেখতে পাই না। আওয়াজ ছাড়লো ইঞ্জিনটা। একটা কামরা থেকে ক্লাভিচেক চেঁচিয়ে উঠল, এই কমরেড উস্তেনোভিচ, আমাদের খুড়োকে ছেড়ে দাও, ওকে না হলে আমাদের চলবে কি করে? চেক ছেলেটি আরো কি কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু দেরি করে এসে পড়া এই 3 জনকে দেখে নিজেকে সামলে নিল সে। এক মুহূর্তের জন্য তার নজর পড়ল আনার চোখের উদ্বেগ ভরা চাউনির দিকে। দুবাভার দিকে আনার বিদায়ের হাসিটুকু লক্ষ্য করে একটু যন্ত্রণা বোধ হলো তার। তাড়াতাড়ি সে জানলার দিক থেকে মুখ ঘুরিয়ে নিল। হেমন্তের বৃষ্টি নেমেছে, ছাঁট এসে লাগছে মুখে। শীষের মতো কালো জলে ভারী নিচু মেঘের স্তর গুঁড়ি মেরে এগিয়ে আসছে মাটির বুকের উপর দিয়ে। হেমন্তের এই শেষের দিনগুলি এসে অরণ্য প্রহরীদের নিষ্পত্র করে দিয়েছে। প্রাচীন হর্নবিম গাছগুলোকে কেমন যেন শীর্ণ আর দুর্বল দেখাচ্ছে। তাদের বলি রেখাঙ্কিত গুঁড়িগুলো বাদামি শ্যাওলায় ঢেকে গেছে। নির্মম হেমন্ত তাদের শ্যামল শোভাময় পত্রচ্ছদ কেড়ে নিয়েছে। গাছগুলো দাঁড়িয়ে আছে নগ্ন আর অসহায়। স্টেশনের ছোট্ট বাড়িটা যেন বনের নির্জনতার মধ্যে হারিয়ে গেছে। স্টেশনের মালতোলার পাথুরে প্ল্যাটফর্মটা থেকে সদ্য কেটে তোলা মাটি দিয়ে তৈরি উঁচু একফালি ঢিবি পথ চলে গেছে বনের দিকে।
এই ঢিবি পথটার চারধারে পিঁপড়ের মতো মানুষের ভিড়। পায়ের নিচে বিশ্রীভাবে আটকে যাচ্ছে চটচটে কাদা। ঢিবিটার পার ঘেঁষে মানুষগুলো প্রচন্ড বেগে খুঁড়ে চলেছে, আর পাথরের সঙ্গে ঠুকে গিয়ে গাঁইতি বেলচার আওয়াজ উঠছে। সরু চালনির ফাঁক দিয়ে জল ঝরে পড়ার মতো বৃষ্টি নেমেছে। হিমশীতল জলের ফোঁটা মানুষগুলোর পোশাক ভেদ করে গায়ে এসে লাগছে। বৃষ্টিতে তাদের এত পরিশ্রমের ফল ধুয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মাটিটা কাদা হয়ে গড়িয়ে পড়ছে ঢিবির ঢালু বেয়ে। সর্বাঙ্গ ভিজে গিয়ে তাদের পোশাকগুলো কনকনে ঠান্ডা আর নেতার মতো হয়ে গেছে। তাই নিয়েই মানুষগুলো অন্ধকার নেমে আসার পরেও অনেকক্ষণ পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছে। আর রোজ একটু একটু করে মাটির ঢিবির ওই উঁচু ফালিটা এগিয়ে চলেছে বনের ভেতর দিকে। আগে যেটা একটা পাকা বাড়ি ছিল, তারই কুৎসিত কঙ্কালটা দাঁড়িয়ে আছে স্টেশন থেকে অনতি দূরে। টেনে হিঁচড়ে কিংবা খুঁড়ে তুলে যা কিছু বয়ে নিয়ে যাওয়া সম্ভব, বাড়িটার থেকে সবই নিয়ে গেছে লুটেরার দল। জানলা দরজার জায়গাগুলোয় হাহা করা গর্ত। এককালে যেখানে উনুনের পাল্লা ছিল, সেখানে এখন কালো অন্ধকার। ভাঙাচোরা ছাদটার গর্তগুলোর ফাঁকে বর্গাগুলো দেখাচ্ছে কঙ্কালের পাঁজরার মতো। চারটে বড় ঘরের মাত্র কংক্রিটের মেঝেটুকুই আস্ত আছে। রাত্রে 400 লোক এই মেঝের ওপর তাদের জলে ভেজা কাদা লেপা পোশাকে শুয়ে থাকে। দরজার কাছে যখন তারা জামা কাপড়গুলো নিংড়ে নেয়, তখন তার থেকে কাঁদাটে জল চুঁয়ে পড়ে। বৃষ্টির উদ্দেশ্যে আর এই পাঁকালো জমির উদ্দেশ্যে মানুষগুলো নিদারুণ গাল পারে। কংক্রিটের মেঝেতে খড়ের পাতলা আস্তরণের ওপর ঘন সারি বেঁধে মানুষগুলো একটু গরম পাবার জন্য গা ঘেঁষাঘেঁষি করে শুয়ে থাকে। তাদের পোশাকগুলো থেকে অল্প অল্প ধোঁয়া ওঠে, কিন্তু শুকিয়ে যায় না। ফাঁকা জানালার কাঠামোগুলোয় আটকে নেওয়া চটের ছালাগুলোর ফাঁকে বৃষ্টির ছাঁট এসে পড়ে, আর মেঝে দিয়ে গড়িয়ে যায় জলের ধারা। ঢালাই টিনের ছাদটার যেটুকু বাকি আছে, তার উপরে বৃষ্টির চড়বড়ে শব্দ ওঠে, আর দরজার বিরাট ফাঁকগুলো দিয়ে বাতাস ঢোকে শীষ কেটে। সকালে এরা চা খায় ভেঙে নুয়ে পড়া একটা ব্যারাক ঘরে, যেটার মধ্যে রান্নার কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। তারপর কাজে যায় সবাই। রাত্রির খাবার স্রেফ ডাল সেদ্ধ। দিনের পর দিন এই একই অসহ্য একঘেয়ে খাদ্য, আর দৈনিক বরাদ্দ কয়লার মতো কালো 1.5 পাউন্ড রুটি। শহর থেকে আর এর বেশি যোগান দেওয়া সম্ভব নয়। কার্যাধ্যক্ষ ভ্যালেরিয়ান নিকোদিমোভিচ পাতস্কিন লম্বা, রোগাটে বৃদ্ধ, 2 গাল তার ভেঙে পড়েছে। প্রধান মিস্ত্রি বাকুলেনকো, গাঁট্টা মোটা নাক আর কর্কশ মুখের ভাব। এরা দুজন স্টেশন মাস্টারের বাড়িতে রয়েছে। স্টেশন চেকার প্রতিনিধির নাম খলিয়াভা। বেটে খাটো চটপটে এই লোকটির ছোট্ট ঘরখানায় তার সঙ্গে রয়েছে তোকারেব। অবিচলিত ধৈর্যের সঙ্গে মানুষগুলো কষ্ট সহ্য করে চলেছে, আর রেল লাইন পাতার জন্য এই বাঁধটা দিনের পর দিন বনের মধ্যে ক্রমশ এগিয়েই চলেছে। কিছু লোক অবশ্য পালিয়ে গেছে। প্রথমে 9 জন, তার কয়েকদিন বাদেই আরো 5 জন। সবচেয়ে বড় দুর্ঘটনা প্রথম ঘটল যখন কাজ শুরু হবার 1 সপ্তাহ বাদে রাত্রির ট্রেনে রুটির সরবরাহ এসে পৌঁছল না। তোকারেফকে জাগিয়ে তুলে দুবাভা খবরটা জানালো। পার্টি গ্রুপের সম্পাদকটি বিছানার ধারে তার লোমশ পা দুটো ঝুলিয়ে বসে বগলের নিচে চুলকোতে লাগলো প্রাণপণে। এইবার মজা জমবে, ঘোঁত ঘোঁত করে বলে সে তাড়াতাড়ি পোশাক পরতে লাগলো। খলিয়াভা তার ছোট ছোট পা দ্রুত চালিয়ে এসে ঘরে ঢুকলো। এক্ষুনি ছুটে গিয়ে বিশেষ বিভাগকে টেলিফোন করো, তাকে নির্দেশ দিয়ে তোকারেব দুবাভার দিকে তাকিয়ে বলল, রুটি সম্বন্ধে একটি কথাও কাউকে বলবে না, মনে থাকে যেন। রেলওয়ে টেলিফোন অপারেটরদের সঙ্গে পুরো আধ ঘন্টা চেঁচামেচি করার পর সর্বকর্মে অদম্য খলিয়াভা শেষ পর্যন্ত বিশেষ বিভাগের প্রধান সহকারী ঝুকরাইয়ের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হলো। এই সমস্ত সময়টুকু তার পাশে অধৈর্যের সঙ্গে ছটফট করেছে তোকারেব। কি, রুটি গিয়ে পৌঁছায়নি? এক্ষুনি দেখছি এর জন্য কে দায়ী। টেলিফোনে তার বেয়ে আসা ঝুকরাইয়ের কণ্ঠটা ভয়ঙ্কর শোনালো। ক্রুদ্ধ তোকারেব চেঁচিয়ে বলল, কাল লোকগুলোকে খেতে দেবো কি? অনেকক্ষণ চুপচাপ। বোঝা গেল ঝুকরাই কিছু একটা ব্যবস্থা করার কথা ভাবছে। শেষে বলল, আজ রাত্রেই পেয়ে যাবে রুটি।
আমি হিউগো লিথকেকে পাঠাচ্ছি গাড়িতে, ও রাস্তা জানে, সকালের মধ্যেই রুটি পেয়ে যাবে তুমি। ভোরের দিকে সর্বাঙ্গে কাদা লেপা একটা গাড়ি রুটি বোঝাই বস্তা নিয়ে স্টেশনে এসে পৌঁছালো। ক্লান্তভাবে নেমে এলো লিথকে। নিদ্রাহীন একটা রাত্রির শেষে তার মুখ বিবর্ণ আর শীর্ণ। রেল লাইন পাতার কাজটা ক্রমশই বাড়তি রকমের বাধা বিপত্তির বিরুদ্ধে একটা লড়াই হয়ে দাঁড়াচ্ছে। রেলওয়ের ব্যবস্থাপনা বিভাগ জানালো, লাইন পাতার জন্য স্লিপারের কাঠ পাওয়া যাচ্ছে না। শহরের কর্তৃপক্ষ লাইন পাতার জায়গায় রেল লাইন আর ইঞ্জিন পাঠাবার কোনো উপায় করে উঠতে পারল না। ইঞ্জিনগুলোরও বেশ কিছু মেরামতির দরকার। প্রথম দলে যে শ্রমিকেরা কাজে গিয়েছিল তাদের বদলি হিসেবে যাওয়ার জন্য আর কোনো শ্রমিক পাওয়া যাচ্ছে না। প্রথম দলের শ্রমিকেরা তাদের কাজের অংশ পুরো করেছে এবং এখন তারা এত ক্লান্ত যে তাদের আর আটকে রাখার কোনো প্রশ্নই ওঠে না। নেতৃস্থানীয় পার্টি সভ্যরা এসে জমা হলো ভেঙে নুয়ে পড়া ব্যারাক ঘরটার নিচে। চিমনিহীন একটা পোলতের আলোয় ঘরটা আবছা রকম আলোকিত। এখানে তারা অবস্থা সম্বন্ধে আলোচনা করতে করতে অনেক রাত পর্যন্ত জেগে কাটালো। পরদিন সকালে তোকারেভ, দুবাভা আর ক্লাভিচেক শহরে এলো 6 জন লোক সঙ্গে নিয়ে ইঞ্জিনগুলো মেরামত করে নেবার জন্য, যাতে রেলগুলো তাড়াতাড়ি পৌঁছতে পারে। ক্লাভিচেকের পেশা রুটি তৈরি করা, তাকে পরিদর্শক হিসেবে রুটি সরবরাহ বিভাগে পাঠানো হলো। অন্যরা রওনা হলো পুসচা বদিৎসার দিকে। এদিকে এই রেল লাইন পাতার জায়গায় সমস্তক্ষণ বৃষ্টি পড়েই চলল অবিরাম ধারায়। পাভেল কোরচাগিন কাদায় আটকে যাওয়া তার পাটা বেশ একটু জোরেই টানল। সঙ্গে সঙ্গে দারুণ একটা ঠান্ডার অনুভূতি তাকে জানিয়ে দিল ক্ষয়ে যাওয়া শুকতলাটা তার শেষ পর্যন্ত জুতো থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই কাজে আসার সময় থেকেই তার ছেঁড়া বুটজোড়াটা অত্যন্ত অস্বস্তির উৎস হয়ে উঠেছে। কখনো শুকোয় না জুতোটা, আর ভেতরে ঢুকে যাওয়া কাদা প্যাচ প্যাচ করে হাঁটার সময়। এখন তো একটা শুকতলা একেবারে ক্ষয়েই গেল। বরফ ঠান্ডা কাদা জমি তার নগ্ন পায়ের তলাটা যেন কেটে দিতে লাগলো। শুকতলাটা কাদার মধ্যে থেকে টেনে তুলে গভীর হতাশার সঙ্গে সেটার দিকে তাকিয়ে সে যে আর গাল পারবে না বলে প্রতিজ্ঞা করেছিল, সেই প্রতিজ্ঞা ভঙ্গ করল। একটা খালি পা নিয়ে কাজ চালানো সম্ভব নয়। খুঁড়িয়ে খুঁড়িয়ে তাই সে বাড়ির বাইরের ব্যারাক ঘরটায় এসে ফিরে তোলা উনুনটার পাশে বসে পড়ল। কাদা লেপা পায়ের পট্টিটা খুলে নিয়ে আড়ষ্ট পাটিকে মেরে দিল আগুনের দিকে। রান্নাঘরের টেবিলটার ধারে রেল লাইনম্যানের বউ ওদারকা বিট কাটতে ব্যস্ত ছিল। এখানকার রাঁধুনির সহকারী হিসেবে কাজ করে সে। বেশ লম্বা চওড়া স্ত্রীলোক, এখনো বয়স আছে তার। চওড়া কাঁধটা প্রায় পুরুষালী ধরনের, পিনোন্নত বুক আর গুরু নিতম্বিনী। বেশ জোরের সঙ্গে ছুরি চালাচ্ছে সে, আর সবজির টুকরোগুলো তার ক্ষিপ্র আঙুলগুলোর নিচে পাহাড়ের মতো দ্রুত জমে উঠছে। পাভেলের দিকে এক নজর তাকিয়ে ওদারকা তার উদ্দেশ্যে বিরক্তির সঙ্গে বলে উঠল, রাত্রির খাবার পাওয়ার আশায় যদি এসে থাকো তাহলে একটু আগেই এসে পড়েছ হে ছেলে। কাজে ফাঁকি দিয়ে এভাবে কেটে পড়ার জন্য লজ্জা পাওয়া উচিত তোমার। পা সরিয়ে নাও উনুন থেকে, এটা রান্নাঘর, স্নানঘর নয়। ঠিক সেই সময় রাঁধুনি এসে পড়ল। অসময়ে রান্নাঘরে তার এই এসে পড়ার কারণটা ব্যাখ্যা করলো পাভেল। হতভাগা বুটটা আমার ছিঁড়ে খুঁড়ে গেছে একেবারে। বৃদ্ধ রাঁধুনি ছেঁড়া বুটটার দিকে একবার তাকিয়ে দেখে মাথা নেড়ে ওদারকাকে দেখিয়ে বলল, ওর স্বামী হয়তো কিছু একটা ব্যবস্থা করতে পারবে। লোকটা একটু আধটু মুচিগিরি জানে, সেই ব্যবস্থাই বরং করো, নইলে ভয়ানক অসুবিধায় পড়বে। বুট ছাড়া তো চলতে পারবে না। কথাটা শুনে ওদারকা পাভেলের দিকে আরেকবার তাকিয়ে দেখে বুঝলো যে সে তার সম্বন্ধে বড্ড তাড়াতাড়ি রায় দিয়ে ফেলেছে। অনুতাপের সঙ্গে স্বীকার করলো সে, আমি তোমাকে কাজে ফাঁকি দেনেওয়ালা বলে ধরে নিয়েছিলাম। পাভেল যে কিছু মনে করেনি সেইটে বোঝাবার জন্য হাসলো সে। ওদারকা বিশেষজ্ঞের চোখ দিয়ে পরীক্ষা করে দেখলো বুটটা। সেলাই করার চেষ্টা করে কোনো লাভ নেই, সিদ্ধান্ত করলো সে। আচ্ছা, আমি যেটুকু করতে পারি সেটা বলছি। আমাদের বাড়িতে পুরনো একজোড়া গালস জুতো পরে আছে, সেটা তোমাকে এনে দেবো। তুমি সেটা বুটের ওপর পরে নিতে পারো, তাহলে আর পায়ে লাগবে না তোমার। এভাবে তো আর চলাফেরা করতে পারবে না, মারা পড়বে তাহলে। যে কোনো দিন বরফ পড়া শুরু হয়ে যাবে এখন। ওদারকা এবার গভীর সহানুভূতির সঙ্গে তার ছুরিটা নামিয়ে রেখে তাড়াতাড়ি বেরিয়ে গেল এবং অল্পক্ষণের মধ্যে উঁচু একজোড়া গালস জুতো
আর খানিকটা মোটা কাপড়ের ফালি নিয়ে ফিরে এলো। এতক্ষণে পাভেলের পা শুকনো আর গরম হয়ে উঠেছে। মোটা কাপড়ে পা দুটো ঝুলিয়ে গালস জুতোর মধ্যে ঢুকিয়ে নিয়ে সে এর প্রতিদানে ওদারকার দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো। তোকারেভ রাগে ছটফট করতে করতে ফিরে এলো শহর থেকে। খলিয়াভার ঘরে সে নেতৃস্থানীয় কমিউনিস্টদের একটা আলোচনা বৈঠক ডেকে অপ্রিয় খবরটা শোনালো তাদের। গোটা পথ জুড়ে কেবল বাধা আর বাধা। যেখানেই যাও চাকা ঘুরছে বলে মনে হলেও দেখবে সামনে এগোচ্ছে না একটুও। ওই সাদা ইঁদুরগুলো সংখ্যায় বড় বেশি, আর মনে হচ্ছে আমাদের জীবনভর ওরাও টিকে থাকবে। আমি বলে দিচ্ছি তোমাদের, অবস্থাটা খুব খারাপ ঠেকছে। আমাদের বদলি লোকেদের আসার এখনো কোনো ব্যবস্থা করে ওঠা যায়নি, আর কতজন যে আসবে তাও কেউ জানে না। যে কোনো দিন বরফ পড়তে পারে, আর তার আগেই ওই জোলো বাদার উপর দিয়ে লাইন পাতার কাজটা যেমন করেই হোক শেষ করতেই হবে আমাদের, কারণ বরফে মাটি ঢেকে গেলে বড্ড দেরি হয়ে যাবে। অর্থাৎ শহরের লোকজন যারা সবকিছুর মধ্যে তালগোল বাঁধিয়ে ফেলেছে, তাদের ওরা যতদিনে সচকিত না করে তুলছে, ততদিন ধরে এদিকে আমাদের কাজের গতি ডবল বাড়িয়ে দিতে হবে। রেল লাইনটা পাততেই হবে, এবং মরে গেলেও আমরা পাতবই লাইনটা। যদি না পারি তাহলে আমরা বলশেবিক নই, ক্ষীণ প্রাণ জেলি মাছ কতগুলো। তোকারেভের ভাঙা গম্ভীর গলার স্বরে ইস্পাতের দৃঢ়তা, ঘন ভুরুর নিচে চোখ দুটোয় তার জেদ ভরা দৃষ্টি। আজ আমাদের নিজেদের মধ্যে একটা আলোচনা বৈঠক ডাকবো এবং পার্টি সভ্যদের সবাইকে ব্যাপারটা জানিয়ে দিয়ে আগামীকাল থেকেই সবাই কাজে লেগে যাব। যারা পার্টি সভ্য নয় তাদের আমরা সকালে ছেড়ে দেব, বাকি কজন আমরা থাকবো। এই হচ্ছে প্রাদেশিক কমিটির সিদ্ধান্ত। 4 ভাঁজ করা একটা কাগজ পানকাতভের হাতে দিয়ে সে বলল। পানকাতভের কাঁধের উপর দিয়ে ঝুঁকে দেখে পাভেল কোরচাগিন লেখাটা পড়ল। জরুরি অবস্থার দরুন কমসমলের প্রত্যেকটি সভ্যকে কাজে লেগে থাকতে হবে, এবং জ্বালানি কাঠের প্রথম কিস্তিটা না পৌঁছানো পর্যন্ত কেউ ছাড় পাবে না। স্বাক্ষর রিতা উস্তিনোভিচ, প্রাদেশিক কমিটির সম্পাদকের পক্ষে। রান্নাঘরের নিচু ব্যারাকটা লোকে ভর্তি। সংকীর্ণ জায়গাটুকুর মধ্যে 120 জন মানুষের গাদাগাদি। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, টেবিলের উপর উঠেছে, এমনকি কেউ কেউ তোলা উনুনটার উপরেও চেপে বসেছে। পানকাতভ মিটিং আরম্ভ করলো। তারপরে তোকারেভ ছোট্ট একটা বক্তৃতা দিয়ে যে ঘোষণাটা বলে তার মন্তব্য শেষ করলো, তার ফলটা হলো একটা বোমা ফেটে পড়ার মতো। কমিউনিস্ট আর কমসমল সভ্যেরা কেউ কাল কাজ ছেড়ে যেতে পারবে না। বৃদ্ধ মানুষটি তার এই ঘোষণাটা করবার সময় এমন একটা ভঙ্গি করলো যাতে এই সিদ্ধান্তের যে আর কোনো নড়চড় নেই সেটা স্পষ্ট হয়ে উঠল। এই গর্ত থেকে বেরিয়ে শহরে গিয়ে বাড়ি ফিরে যাওয়ার সমস্ত আশা আকাঙ্ক্ষা নির্মূল করে দিল তার এই কথা। ক্রুদ্ধ কতকগুলো গলার আওয়াজে কয়েক মুহূর্তের জন্য আর সব কিছু ধামাচাপা পড়ে গেল। নড়ে চড়ে ওঠা দেহগুলো ক্ষীণ তেলের আলোর শিখাটিকে ভয়ানক রকম কাঁপিয়ে তুলল। আধা অন্ধকারে বেড়েই চলল গোলমাল। তারা ঘরে ফিরতে চায়। অত্যন্ত বিরক্তির সঙ্গে প্রতিবাদ জানিয়ে বলল, যত দূর পারা যায় তারা কষ্ট সহ্য করেছে। কেউ কেউ চুপ করে শুনল খবরটা, এবং একজন মাত্র পালিয়ে যাবার কথা বলল। গোল্লায় যাক সব। এক কোণ থেকে কুৎসিত একরাশ গালাগাল ছেড়ে সে বলে উঠল, এখানে আর আমি একদিনও থাকছি না। বাধ্যতামূলক এই কঠিন পরিশ্রম করা যেতে পারে বেআইনি অপরাধ কিছু করে থাকলে তার শাস্তি হিসেবে, কিন্তু আমরা কি করেছি? আমরা বোকা, তাই সহ্য করে এসেছি। 2 সপ্তাহ সয়েছি আমরা, খুব হয়েছে। এই সিদ্ধান্ত যারা করেছে তারা এগিয়ে এসে নিজেরা নামুক না কাজে। এমন কেউ কেউ হয়তো আছে যারা এই পচা কাদায় খোঁচাখুঁচি করে মরতে চায়, কিন্তু আমার তো এই একটাই মোটে জীবন। আমি চললাম কাল। গলাটা আসছিল ওকুনেভের পেছন দিক থেকে। লোকটাকে দেখবার জন্য একটা দেশলাই জ্বালল সে। দেশলাইয়ের আলোয় এক মুহূর্তের জন্য অন্ধকারের মধ্যে ফুটে উঠল বক্তার রাগে বিকৃত হাঁ করা মুখখানা। কিন্তু প্রাদেশিক খাদ্য বিভাগের কেরানির ছেলেটিকে চিনে নেবার জন্য ওকুনেভের পক্ষে সেই এক মুহূর্তই যথেষ্ট। দেখে রাখছো? হ্যাঁ, খিঁচিয়ে উঠল ছেলেটি। বেশ বেশ, আমি ভয় পাইনে, চোর নই আমি। দেশলাইয়ের কাঠিটা নিভে গেল। পানকাতভ উঠে শরীরটাকে টান করে দাঁড়ালো। এ আবার কি ধরনের কথা? পার্টি কর্তব্যের সঙ্গে শাস্তিমূলক শ্রমের তুলনা করার সাহস কার? সামনের সারিগুলোর ওপরে আতঙ্ক জাগানো চোখে তাকিয়ে নিয়ে সে বজ্রস্বরে বলে উঠল,
না কমরেড, আমাদের শহরে ফিরে যাওয়া চলবে না। আমাদের কাজের জায়গা এখানেই। আমরা এখন যদি সরে পড়ি তাহলে শীতে জমে মারা যাবে লোকজন। যত তাড়াতাড়ি কাজটা শেষ করব আমরা, তত শিগগির বাড়ি ফিরতে পারবো। পেছন দিক থেকে ওই কাঁদুনে ছেলেটি যে পালিয়ে যাবার কথা বলছে, সেটা আমাদের আদর্শের সঙ্গে বা শৃঙ্খলার সঙ্গে খাপ খায় না। ডকমজুর পানকাতব লম্বা বক্তৃতা করতে ভালোবাসে না সে, কিন্তু এই ছোট্ট বিবৃতিটুকুকেও বাধা দিল সেই একই ক্রুদ্ধ গলার স্বর। পার্টি সভ্য নয় যারা, তারা তো চলে যাবে নাকি? হ্যাঁ। ছোট ওভারকোট পরা একটি ছেলে কনুই দিয়ে ভিড় ঠেলে সামনে এলো। একটা কমসমল কার্ড বাদুড়ের মতো উড়ে গিয়ে ঘরটা পার হয়ে এসে পানকাতবের বুকের উপর ঠুকে গিয়ে পড়লো টেবিলটার উপর। টেবিলের এক প্রান্তে ঠেকে রইল কার্ডখানা। এই নাও তোমার কার্ড। এক টুকরো কার্ডবোর্ডের জন্য আমি আমার শরীর খারাপ করার ঝুঁকি নিতে চাই না। শেষ কথাগুলো তার ডুবে গেল ক্রুদ্ধ কতগুলো গলার গর্জনে। যেটা ছুঁড়ে দিলে সেটাকে কি মনে করেছো? বেইমান, বেজম্মা! আরামে থাকার কথা ভেবে কমসমলে ঢুকেছিলে? তাড়িয়ে দাও ওকে। ছেড়ে দাও তো, একবার দেখে নেই ছাড়বো কাটাকে। দলত্যাগী ছেলেটা মাথা নিচু করে বেরোবার দরজাটার দিকে এগিয়ে গেল। কুষ্ঠরোগীর সামনে লোকে যেমন সংকুচিত হয়ে আসে, তেমনি ভাবে সরে গিয়ে তাকে সবাই বেরোবার পথ করে দিল। তার পেছনে দরজাটা একটা ক্যাঁচ কোঁচ শব্দ তুলে বন্ধ হয়ে গেল। ছুঁড়ে ফেলে দেওয়া সেই কমসমল সভ্য কার্ডখানা তুলে নিয়ে পানকাতব সেটাকে তেলের আলোর শিখার উপরে ধরল। কার্ডবোর্ডের টুকরোটা জ্বলে উঠে পুড়ে যাবার সঙ্গে সঙ্গে দুমড়ে কুঁকড়ে যেতে থাকলো। বনের মধ্যে একটা গুলির শব্দ প্রতিধ্বনিত হলো। নুয়ে পড়া ব্যারাকঘরটার দিক থেকে একজন ঘোড়সওয়ার ছুটে অদৃশ্য হয়ে গেল বনের অন্ধকারে। এক মুহূর্তে স্কুল বাড়ি আর ঘরটার মধ্যে থেকে লোকজন দৌড়ে বেরিয়ে এলো। একজন আবিষ্কার করলো দরজার বাজুটার ফাঁকে একটা টুকরো হালকা কাঠের তক্তা আটকানো। দেশলাইয়ের একটা কাঠি জ্বলে উঠল। অস্থির শিখাটাকে বাতাস থেকে আড়াল করে সবাই পড়ল। আঁচড় কেটে লেখা রয়েছে তার গায়ে, এখান থেকে সরে পড়ো, যেখান থেকে এসেছো সেইখানে ফিরে যাও। যদি না যাও তাহলে তোমাদের প্রত্যেকটি লোককে ধরে ধরে গুলি করে মারব। আগামীকাল রাত্রি পর্যন্ত তোমাদের চলে যাবার জন্য সময় দিলাম। আতামান চেসেন্ট। চেসেন্ট ওরলিকের দলের লোক।